স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে, সাথে আছি আমি আসমাতুলি। নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে হতাহতের ঘটনায় এ পর্যন্ত 27 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার পশুরহাটে আবারও 144 ধারা জারি করেছে প্রশাসন। আজ ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত 144 ধারা বলবৎ থাকবে। এই আদেশ চলাকালে পৌর এলাকায় ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দল, গণজমায়েত, সভা সমাবেশ, মিছিল, র্যালি, শোভাযাত্রা, যে কোনো ধরনের অনুষ্ঠান এবং রাজনৈতিক প্রচার প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে পৌর মেয়র আব্দুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদলের সমর্থকদের সংঘর্ষ ও গুলাগুলিতে আলাউদ্দিন নামে একজন নিহত হন। এই সময় ওসি মীর জাহিদুল হক রনি ও 5 পুলিশ সহ অর্ধশতাধিক আহত হন। এই ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গেল 19 ফেব্রুয়ারি কোম্পানিগঞ্জের চাপড়াশিরহাট বাজারে আব্দুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদলের সমর্থকদের গোলাগুলিতে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির নিহত হন। নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, সংঘর্ষের পর এখন কি অবস্থা? মোট কয়জনকে গ্রেফতার করা হয়েছে? ধন্যবাদ আসমাতুলি। আপনাকে জানিয়ে রাখি যে গত 3 মাস থেকে নোয়াখালীর কোম্পানিগঞ্জ এলাকা একের পর এক সংঘর্ষ এবং আওয়ামী লীগের দুর্বৃত্তের সংঘর্ষের কারণে থমথম অবস্থা বিরাজ করছে। এর ধারাবাহিকতায় গতকাল আওয়ামী লীগের দুর্বৃত্তের সংঘর্ষে আলাউদ্দিন নামে একজন নিহত হয়েছে এবং 14 জন গুলিবিদ্ধ সহ এবং সহ অন্তত 50 জন আহত হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত 144 জারি করেছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক জোরদার করা হয়েছে। এখানে রাস্তাঘাটে মানুষ ব্যাপক চলাচল করছে এবং মানুষের ভিতরে এক ধরনের উৎকণ্ঠা বিরাজ করছে। আসলে গত 3 মাস থেকে একের পর এক ঘটনার কারণে এখানকার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষের চলাচল অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ওবায়দুল কাদেরের এলাকা হলেও তার ছোট ভাই আব্দুল কাদের মির্জা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে গতকাল এই সংঘর্ষ ঘটনা ঘটে। গতকাল সকালে আব্দুল কাদের মির্জা একটি সংবাদ সম্মেলন করে এবং বিকালে মিজানুর রহমান বাদল একটি প্রতিবাদ সভা করে খিজিরহাটে হামলার প্রতিবাদে। এই ঘটনা কেন্দ্র করে দুই পক্ষের ভিতরে এখনো উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। তো সব মিলিয়ে আসলে এখানকার পরিস্থিতি খুবই উত্তপ্ত এবং এই ছিল আমার কাছে কোম্পানিগঞ্জের বসুরহাট থেকে সর্বশেষ। সোহাগ, আপনাকে ধন্যবাদ। নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে সংঘর্ষের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। বিগত এক যুগে জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতাদের ব্যক্তিগত উন্নয়ন হয়েছে অনেক, কিন্তু দলের সাংগঠনিক উন্নয়ন তেমনটা হয়নি। এমনটা মনে করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। অনেক জেলা উপজেলায় বছরের পর বছর বর্ধিত সভা, এমনকি কর্মী সভাও অনুষ্ঠিত হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন এই সিনিয়র রাজনীতিক। নিউজ 24-এর সাথে আলাপকালে এমন মনোভাব তুলে ধরেন মির্জা আজম। তৌফিক মাহমুদ মুন্নার প্রতিবেদন। 21তম জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন টানা 6বারের এমপি মির্জা আজম। দায়িত্ব পান ঢাকা বিভাগের, যার মধ্যে রয়েছে মহানগর ঢাকাও। করোনার কারণে দেশের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকে। সেই স্থবিরতা কাটাতে এবার পুরোদমে ঢাকা বিভাগ নিয়ে মাঠে নেমেছেন মির্জা আজম। দীর্ঘদিন কমিটি না হওয়া সহ নানা প্রতিকূলতার মধ্যেই কাজ করতে হচ্ছে তাকে। মির্জা আজম জানান, অন্য বিভাগের তুলনায় ঢাকা বিভাগের সাংগঠনিক কর্মকাণ্ড তেমন অগ্রগতি হয়নি। আমি ঢাকা 5-এর নির্বাচনে আমি সমন্বয়কারী দায়িত্ব পালন করতে গিয়ে দেখলাম 17-18 বছর যাবৎ এই কয়েকজন মানুষই কিন্তু আওয়ামী লীগের এই পদবীধারী। আর ওই জায়গায় যারা আওয়ামী লীগ করেন কারো কোনো পদ পদবী নাই। এমনি সহযোগী সংগঠন আছে, কিন্তু আওয়ামী লীগের কোনো পদ পদবীধারী আর কোনো মানুষ নেই। সব মিলে পাইছে 28 জন। বায়োডাটা নিয়ে প্রেসিডেন্ট সেক্রেটারি ডিক্লারেশনের যে রেওয়াজ চালু করছি, সেটার কারণে কিন্তু আমাদের সাংগঠনিক অনেকটা দুর্বলতা আসছে। আমাদের ঢাকা মহানগরের সবাই আমরা
পুষ্টিতে মোটা তাজা হয়েছি, কিন্তু সংগঠন অপুষ্টিতে ভুগতেছে। সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি দলীয় অফিসের বেহাল দশা নিয়েও হতাশা প্রকাশ করেন মির্জা আজম। জনপ্রতিনিধি ও নেতাদের নিজেদের উন্নয়ন হলেও দলীয় অফিস এবং দলের উন্নয়ন তেমনটাই হয়নি বলে মনে করেন তিনি। আমার মহানগর দক্ষিণ কিংবা উত্তরের যে নেতৃবৃন্দ, যে সংসদ সদস্যরা আছেন, সবাই যদি জাকাতের টাকার এক অংশ টাকা দেন যে আওয়ামী লীগের জন্য দান করে, সেই টাকা দিয়ে কিন্তু এই জায়গায় ৫,০০০ রিসিপ্টের একটা করে ফ্লোর কিন্তু তারা কিনতে পারে। আমি যদি আমার জেলায় আমার গরিব কর্মীদের চান্দা তুলে ২.৫ কোটি ৩ কোটি টাকা খরচ করে আমি জামালপুর জেলা পর্যায়ের একটা ৪৪% একটা অফিসের উপরে দলীয় কার্যালয় করতে পারি, আপনারা হাজার হাজার কোটি টাকার মালিক, আপনারা কেন ৩,০০০ রিসিপ্টের একটা ফ্লোর ঢাকা শহরের মধ্যে কিনে দিয়ে যেটা ঢাকা জেলা আওয়ামী লীগের অফিস বানাতে পারবেন না কেন? গঠনতন্ত্র অনুযায়ী যে কোনো ইউনিটের বর্ধিত সভা করার উপর গুরুত্ব দেওয়ার কথা জানান আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক। ঢাকা জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট আর সেক্রেটারির সাথে বছরে একদিন দেখা হয় না। জেলা আওয়ামী লীগের যে মানুষগুলা, এগুলার সাথে আওয়ামী লীগের সম্মেলনে ঢাকা আসা তখন হয়তো দেখা হয়, এছাড়া 5 বছরে কিন্তু একখানে কোনোদিন হয় না। যে নারায়ণগঞ্জের কথা যদি বলি, আবার মুন্সিগঞ্জের কথা যদি বলি, সেই জায়গায় নেতৃত্ব থেকে কিন্তু অনেক দূরে। এই 2 বছরে একটা ওয়ার্কিং কমিটির সভা না করার রেওয়াজ আছে। হঠাৎ করে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সভার উপস্থিতি যখন আমরা বলি একটা সাংগঠনিক বর্ধিত সভা দেন, তখন তারা কিন্তু একটু ভুলে, বিভিন্ন জড়তায় ভুগে। দলীয় প্রধানের নির্দেশনায় ঢাকা বিভাগকে গতিশীল করতে বিভাগের সব ইউনিয়ন, উপজেলা, জেলায় কাউন্সিলের মাধ্যমে কমিটি করা হবে বলে জানান মির্জা আজম। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। রাজধানী মোহাম্মদপুর এলাকার উত্তর সিটির মশা নিধনের ক্র্যাশ প্রোগ্রাম চলছে। বিস্তারিত জানাতে মোহাম্মদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, মশা নিধন অভিযানের কি খবর আছে আপনার কাছে? জি, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ডে, এবং এই 33 নম্বর ওয়ার্ডে যেই মশক নিধন যেই কার্যক্রম উত্তর সিটি কর্পোরেশনের সমন্বিত মশক নিধন কার্যক্রম, সেই কার্যক্রম চলছে। সে কার্যক্রম কিন্তু সরজমিন দেখতে এসেছেন কিন্তু উত্তর সিটি কর্পোরেশন মেয়র। এবং আগেও আমি বলেছি যে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত যে অভিযান চলে সিটি কর্পোরেশন, সেই অভিযানের কিন্তু মাঠ পর্যায়ে মনিটরিং কিন্তু মেয়র আতিকুল ইসলাম নিজেই কিন্তু মনিটরিং ব্যবস্থা জোরদার করে থাকেন। এবং তিনি কিন্তু একটি কথা সবসময় বলে আসছেন, সেটি হলো যে আসলে যারা এই মশক নিধনের কার্যক্রমের সাথে জড়িত, তাদের মধ্যে যাতে কেউ ফাঁকি দিতে না পারে সেই বিষয়ে কিন্তু বিভিন্ন মনিটরিং জোরদারের পাশাপাশি ট্র্যাকিং সিস্টেম, অর্থাৎ প্রত্যেকে যার যার অবস্থানে কোথায় কাজ করছে সেই কাজের গুলো মনিটরিংয়ের জন্য কিন্তু উনি বেশ অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন। এবং আপনি দেখছেন যে এই 33 নম্বর ওয়ার্ডের যে খালটি রয়েছে, সেই খালের সার্বিক অবস্থা এবং একই সাথে এখানে যে মশক নিধন কার্যক্রম যে চলছে সেটি তিনি সরজমিনে পরিদর্শন করছেন। এবং একই সাথে কিন্তু মেয়রের বেশ কিছু আরও পদক্ষেপ নিচ্ছেন, যেগুলো আমরা দেখছি যে বিভিন্ন সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং বা কেউ যদি রাস্তায় ময়লা ফেলছে তাদের জরিমানাও করা হচ্ছে একই সাথে। এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে রয়েছেন, এখানে কিন্তু 3 জনকে 5,000 টাকা করে জরিমানা করা হয়েছে। এই বিষয়ে আসলে মেয়রের কাছ থেকে একটু আমরা জানবো। আমরা দেখছি যে আপনার মশক নিধনের কার্যক্রমের পাশাপাশি যত্রতত্র গাড়ি পার্কিং এবং রাস্তায় ময়লা ফেলার বিষয়ে একটু ব্যবস্থা নেওয়ার বিষয় দেখছি। এই বিষয়টি জানতে চাচ্ছিলাম। যে বিশেষ করে আমরা দেখছি, আপনারা সবাই জানেন যে আমরা সুন্দর করে কিন্তু সকালবেলা পরিষ্কার করে দেওয়া হচ্ছে। তারপরে যারা দোকান খুলছে, শাটার খুলছে, শাটারের ময়লাগুলো কিন্তু ওরা রাস্তার উপরে ফেলে দিচ্ছে। তাই আমরা তার আর কহতুক আমরা দেখব। সুতরাং আমি বলেছি, আমার সাথে যেহেতু ম্যাজিস্ট্রেট যেহেতু থাকেই, বিজ্ঞ ম্যাজিস্ট্রেটরা আছে, সকালবেলা আমরা যেখানে আমরা দেখতে যাব মশক অভিযান, সেখানে কিন্তু যদি দেখি যে দোকানের ময়লা ফেলে দিয়েছে রাস্তার উপরে, তাদের কিন্তু পানিশমেন্ট কিন্তু করা হবে। কারণ আমরা মনে করি শহরটা আমাদের, আমরা সারা রাত্র আমাদের কর্মীরা সুন্দর করে রাস্তাটা পরিষ্কার করে দিয়ে গেল, আর সকালবেলা আপনি দোকানের কলাপসল গেটটা খুলে বিসমিল্লাহ করেই আগরবাতি জ্বালাই ময়লাটা ফেলে দেন রাস্তার মধ্যে। এটি তো হতে পারে না। তো ধন্যবাদ। শুনলেন যে আসলে মেয়রের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত বা একটি মেসেজ যে তিনি বলছেন, সেটি হলো যে নগরের কোথাও কোনো রাস্তায় ময়লা ফেলা যাবে না, এবং ময়লা ফেলার ক্ষেত্রে সিটি কর্পোরেশন নজরদারি করছে। যদি কারো বাসার সামনে বা দোকানের সামনে ময়লা পাওয়া যায়, সেই ক্ষেত্রে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। তো এই ছিল আমার কাছ থেকে সব শেষ। বিপ্লব, ধন্যবাদ আপনাকে। রাজধানী মোহাম্মদপুর এলাকা থেকে উত্তর সিটির মশা নিধন অভিযানের খবর জানাচ্ছিলেন সহকর্মী তালুকদার বিপ্লব। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। সকালে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দগ্ধ অন্য 5 জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার রাত 12:30টার দিকে ফতুল্লার মাসদাইরের পোতেঙ্গা এলাকার 6তলা বাড়ির এক ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে নারী শিশুসহ একই পরিবারের 6 জন দগ্ধ হন। দগ্ধদেরকে গুরুতর অবস্থায় শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে ভর্তি করা হয়। দেশে আবারও করোনার সংক্রমণ ধারা ঊর্ধ্বমুখী। এর জন্য সংশ্লিষ্টরা মানুষের অসচেতনতাকে দায়ী করছেন। চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, করোনার সংক্রমণ আবার বাড়ার পেছনে সংশ্লিষ্টরা কি বলছেন? ধন্যবাদ আপনাকে, আপনি যথার্থ বলছেন। গতকাল কিন্তু সারা দেশে প্রায় 900-র বেশি জনকে শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রামেও কিন্তু আমরা জেনেছি কিন্তু অনেক জনে কিন্তু শনাক্ত হয়েছেন। কিন্তু আসলে যে বোঝা যাচ্ছে, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে ভ্যাকসিন কিন্তু আসলে নেওয়ার জন্য মানুষের যেমন আগ্রহ বেড়েছে, সেখানেই কিন্তু হুড়োহুড়ি হচ্ছে। মানুষের যে নিয়ম মানার কথা রয়েছে, স্বাস্থ্যবিধি মানার কথা রয়েছে, সেভাবে কিন্তু না মানার কারণে এখন দেখা যাচ্ছে আবার নতুন করে কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে বলে আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন। চট্টগ্রাম জেনারেল হসপিটালে কিন্তু আমি আছি, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু মানুষ কিন্তু ভ্যাকসিন নেওয়ার জন্য কিন্তু ছোটাছুটি করছেন। কিন্তু এই জায়গার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি যে স্বাস্থ্যবিধি মানার যে নিয়ম নীতি রয়েছে, সেই নিয়ম নীতি কোনো জায়গায় মানা হচ্ছে না। এমনকি চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গা বলতে গ্রামে গঞ্জে কোনো জায়গায় সেই স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতামূলক যে কর্মসূচিগুলি ছিল, সেই কর্মসূচি কিন্তু এখন আমাদের চোখে কিন্তু পড়ছে না। তার কারণে কিন্তু সংক্রমণ বাড়ছে। কিন্তু চিকিৎসকরা বলছেন শুধু টিকা নিলে হবে না, টিকা নেওয়ার পরও কিন্তু স্বাস্থ্যবিধি মেনে কিন্তু তাদের চলতে হবে। এমনকি টিকা নেওয়ারও ক্ষেত্রেও কিন্তু অনেক নিয়ম নীতি রয়েছে, কিন্তু টিকা নেওয়ার পরেও কিন্তু অনেক নিয়ম আছে। কেউ মানছে, কেউ মানছে না। কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন শুধু আসলে চট্টগ্রাম জেনারেল হসপিটাল নয়, অন্য অন্য জায়গার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি কিন্তু আসলে যে কোনো নিয়ম নীতি মানছে না বলে কিন্তু আসলে একে একে বেড়ে যাচ্ছে। কিন্তু আমরা দেখছি যে সংক্রমণের হার কিন্তু যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা তারা বলছেন নিয়ম নীতি মানতে হবে, এমনকি স্বাস্থ্যবিধি সম্পর্কে কিন্তু সবার ধারণা থাকতে হবে। এমনকি যে শুধু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কিন্তু আসলে যে সবারই কিন্তু সচেতনতামূলক যে নিয়ম নীতি আছে সেটা মানলেও হবে না। কিন্তু যে অন্যান্য জায়গার ক্ষেত্রে কিন্তু যেগুলো আছে সেগুলো কিন্তু মানতে হবে। এমনকি যে বিশেষজ্ঞ যারা আছেন তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন, কিন্তু চট্টগ্রামের বিভিন্ন জায়গায় এখন সংক্রমণের হার কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। এখন কিন্তু আসলে মানুষের সচেতনতা হতে হবে। তেমনিভাবে কিন্তু আসলে যে প্রশাসনিকভাবে যে কর্মসূচিগুলো আছে, সেই কর্মসূচিগুলো এখন থেকে কিন্তু আসলে নেওয়া দরকার বলে তারা মনে করছেন। তো এ ছিল আমার এখনকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের কোভিড পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। 24 ঘন্টায় বিশ্বজুড়ে আবারও বেড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। একদিনে 3,78,000-এর বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে। প্রাণহানি হয়েছে 8,500 শতাধিক। এ নিয়ে বিশ্বে মোট সংক্রমণ ছাড়ালো 11,81,000, আর 26,20,000 ছাড়িয়ে গেছে মোট মৃত্যুর সংখ্যা। নতুন করোনা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর সংক্রমণের লাগাম টানতে পারছে না ব্রাজিল। 24 ঘন্টায় রেকর্ড সর্বোচ্চ 1,954 জনের মৃত্যু হয়েছে দেশটিতে। আক্রান্ত হয়েছে 69,000-এর বেশি। একদিনে 52,000-এর অধিক আক্রান্ত এবং 1,500-র অধিক প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। জনসন অ্যান্ড জনসনের মতো এক ডোজ টিকাতে গুরুত্ব দিচ্ছেন গবেষকরা। মঙ্গলবার বয়স্কদের দেহে টিকাদান শুরু করেছে কলম্বিয়া। এখন পর্যন্ত বিশ্বে ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে 9,38,00,000-এর বেশি মানুষ। পণ্য বহুমুখী করতে তৈরি পোশাকের পাশাপাশি প্লাস্টিক খাতকেও সামনে আনতে চায় সরকার। এরই মধ্যে পরিকল্পিত প্লাস্টিক পল্লী গড়ে তুলতে আলাদা জমিও বরাদ্দ দেওয়া হয়েছে। বিশ্বে প্লাস্টিক পণ্যের বাজার $6,500 কোটি হলেও বাংলাদেশের অভ্যন্তরীণ ও রপ্তানি মিলিয়ে বাণিজ্যিক হিস্সা $300 থেকে $350 কোটি। উদ্যোক্তা ও বিশ্লেষকরা বলছেন, কমপ্লায়েন্স নিশ্চিত করা গেলে এ খাতের রপ্তানি সক্ষমতা আরও বাড়ানো সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান।
ইউরোপ, আমেরিকা, প্রতিবেশী ভারত সহ বিশ্বের অন্তত 22টি দেশে প্লাস্টিক পণ্য রপ্তানি করছে বাংলাদেশ। এছাড়া অভ্যন্তরীণ বাজারেও ব্যাপক চাহিদা রয়েছে প্লাস্টিক পণ্যের। গবেষণা সংস্থা সিপিডি এবং প্লাস্টিক পণ্যের প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিপিজিএমই এর হিসাবে বাংলাদেশ এখন মাথাপিছু 6 থেকে 7 কেজি প্লাস্টিক ব্যবহার করছে। অভ্যন্তরীণ এই ব্যবহার 2030 সাল নাগাদ বেড়ে দাঁড়াবে মাথাপিছু অন্তত 35 কেজি, যদিও উন্নত বিশ্বে মাথাপিছু প্লাস্টিক ব্যবহার 100 কেজিরও বেশি। 70 কোটি লোকের দেশ, হিউজ মার্কেট, এবং মানুষের জীবনযাত্রার মান বাড়তেছে, মানুষের ইনকাম বাড়তেছে, কনজাম্পশন বাড়বে। সো দেয় যে লোকাল একটা বিশাল বড় সম্ভাবনা আছে। বর্তমানে এ খাতে $100 কোটি রপ্তানি দ্বিগুণ করার লক্ষ্য ব্যবসায়ীদের। রপ্তানিতে প্লাস্টিক খাতের অবদান বাড়াতে শিল্পপল্লী গড়ে তুলতে 50 একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। দ্রুত অবকাঠামো তৈরি ও বাস্তবায়নের কথা বলছেন এই উদ্যোক্তা। আমাদের যে ইন্ডাস্ট্রিগুলি যেখান থেকে শুরু হয়েছে, পুরান ঢাকার লালবাগ, ইসলামবাগ, কামরাঙ্গীরচরে অনেক ইন্ডাস্ট্রি আছে ছোট বড়, তো এদেরকে রিলোকেট করা দরকার। এই ইন্ডাস্ট্রিগুলো আমরা রিলোকেট করতে পারি কমপ্লায়েন্স জায়গায়, তাইলে কিন্তু এখান থেকে কিন্তু অনেক এক্সপোর্টার বের হয়ে আসবে। প্লাস্টিক রপ্তানিকারক সমিতির হিসাবে দেশে 5000-এরও বেশি ছোট বড় প্লাস্টিক কারখানা গড়ে উঠেছে, যেখানে কর্মসংস্থান হয়েছে প্রায় 12 লাখ মানুষের। পণ্য বহুমুখীকরণের অংশ হিসেবে সম্প্রতি এক অনুষ্ঠানে প্লাস্টিক খাতের সম্ভাবনা কাজে লাগাতে সব রকম নীতি সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। যে প্রোডাক্ট দরকার সেটা ফেস করতে চাই, পাশাপাশি এনভায়রনমেন্টটাকে তো বাদ দিয়ে আমাদের একটা ওয়ে আউট করতে হবে যাতে এনভায়রনমেন্টটাকেও আমরা অ্যাড্রেস করতে পারি, আমাদের এক্সপোর্টটাও যেন ঠিক থাকে, লোকাল কনজাম্পশনটাও যেন আমরা পাই। প্রযুক্তি ও পরিবেশ বান্ধব প্লাস্টিক পল্লী বাস্তবায়ন করা গেলে রপ্তানি বাজারে প্রতিযোগিতা সক্ষমতা এবং প্রবৃদ্ধি বাড়বে বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরাও। রপ্তানি করার ক্ষেত্রে আমাদের বড় চ্যালেঞ্জটি হলো পণ্যের গুণগত মান ধরে রাখা। অধিকাংশ কারখানা আসলে ক্ষুদ্র মাঝারি আকারের, সুতরাং তাদেরকে যদি আন্তর্জাতিক বাজারের সাথে যুক্ত না করা যায় তাহলে কিন্তু রপ্তানির বাজারের পরিসর বাড়বে না। খাত সংশ্লিষ্টদের হিসাবে প্লাস্টিক শিল্প থেকে বছরে সরকার রাজস্ব পাচ্ছে প্রায় 3,500 কোটি টাকা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সময় হলো একটি বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন সকাল 10টা সংবাদ। দেড় যুগের ব্যবধানে বিশ্ববাজারে জায়গা করেছে বাংলাদেশের কুমিরের চামড়া। নামকরাই ময়মনসিংহের রেপটাইলস ফার্ম। কারাগারে মারা যাওয়া লেখক মুশতাকের সেই কুমিরের খামার এখন পিকে হালদারের ঋণের বোঝায় জর্জরিত। ময়মনসিংহ প্রতিনিধি সৈয়দ নোমানের তথ্য ও শৈবাল দাসের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। মধ্য দুপুর, শ্যাওলা রঙা পানিতে ভাসছে কুমিরগুলো। ঝোপঝাড়ে ঢেকে যাওয়া পুকুরে আগের মতো যত্নে নেই প্রাণীগুলো। ডিজিটাল নিরাপত্তা আইনে আটক হয়ে কারাগারেই মারা গেছেন এই খামারের স্বপ্নদ্রষ্টা লেখক মুশতাক আহমেদ। তার হাতে গড়া রেপটাইলস ফার্মটি এখন পিকে হালদারের ঋণের বোঝায় জর্জরিত। বাংলাদেশ থেকে কুমির রপ্তানির স্বপ্নযাত্রা শুরু হয়েছিল ময়মনসিংহের ভালুকার এই খামার থেকেই। মেসবাহুল হক ছিলেন চেয়ারম্যান আর লেখক মুশতাক ছিলেন এমডি। মুশতাকের দুর্দিনে 2012 সালে খামারটি নিয়ন্ত্রণে নেন পিকে হালদার। মালিকানায় আসে পরিবর্তন, সেই সাথে বছর খানেকের মধ্যেই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে খামারটিকে হুমকির মুখে ফেলে দেন বিতর্কিত পিকে হালদার। পিকে হালদারের যে বিষয়টি আসছে এটি আমি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। এই বিষয়টি মূলত আমাদের এমডি মহোদয় রাজীব সিং স্পষ্ট করতে পারবে। জং ধরা লোহার গেট, নিস্তব্ধ মেঠপথ। দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকা প্রাণীগুলো কেবল খাবার পেলেই জেগে ওঠে। তবে জেগে ওঠে না খামার। মালিক পিকে হালদার পালিয়েছেন, ব্যবস্থাপনা পরিচালক রাজীব সোমেরও হদিস নেই। অযত্ন অবহেলায় বন্ধ কুমিরের চামড়া রপ্তানিও। যদিও ফার্মটির কেয়ারটেকার বলছেন কোভিড পরিস্থিতির কারণেই এই অবস্থা। 14, 15, 16, 18, 19, 5 বছর এখান থেকে মোট 1560টি কুমিরের চামড়া রপ্তানি হয় জাপানে। 2020 সালে বিভিন্ন পারিপার্শ্বিকতার জন্য, প্যান্ডেমিক কোভিডের জন্য আমরা রপ্তানি করতে পারি নাই। দেশের সম্ভাবনাময় এই খাতের স্বার্থে খামারটি বাঁচাতে দরকার এখন যোগ্য কর্ণধার, বলছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। যেহেতু এটি একটি এস্টাবলিশড ফার্ম, আমি মনে করি কোনো শিল্প উদ্যোক্তা এবং ধনাঢ্য ব্যক্তি যদি এগিয়ে আসেন ফান্ডিং এর জন্য, অথবা সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ফার্মটি মনে হয় সার্ভাইভ করবে।
বর্তমানে কুমিরের এই খামারটিতে ছোট বড় মিলিয়ে 2800-এরও বেশি কুমির আছে। এর মধ্যে 120টি প্রজননক্ষম কুমিরও আছে। যাত্রা শুরুর পর 5 বার বিদেশে গেছে এই খামারের চামড়া। আয় হয়েছে অন্তত 5 কোটি টাকা। লাকমিনা দিসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এবার অগ্নিঝরা মার্চ। মুক্তিযুদ্ধের আগে তখনকার রাজনৈতিক নেতাকর্মীদের ছিল নানা ধরনের প্রস্তুতি। এক একজনের কাজ ছিল এক এক রকম। তাদের সম্মিলিত কর্মকাণ্ড আন্দোলনের মাঠকে রাখত উত্তপ্ত। তাদেরই একজন মুজাফফর হোসেন পল্টু। মুক্তিযুদ্ধের সময় অগণিত মুক্তিযোদ্ধাকে যুদ্ধে যাওয়ার পথ দেখিয়েছেন। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। ৭১-এর ৭ই মার্চে মঞ্চের পাশেই ছিলেন মুজাফফর হোসেন পল্টু। বঙ্গবন্ধুর ভাষণে উজ্জীবিত হয়েছিলেন। ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার কথা বলেছেন এবং যার যাই কিছু আছে শত্রুর মোকাবেলা করতে হবে, তাই নিয়ে শত্রুর মোকাবেলা করার কথা বলেছেন। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, অর্থাৎ ভৌগোলিক স্বাধীনতার কথা বলেছেন। তার মানে উনি একদিকে গেরিলা যুদ্ধের ডাক দিয়েছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, মুক্তির কথা বলেছেন। ৭০-এর নির্বাচনের পর অসহযোগ আন্দোলনের ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজাফফর হোসেন পল্টু তখন ঢাকার কমলাপুর ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আন্দোলনের মাঠে নিরলসভাবে কাজ করছেন। বঙ্গবন্ধুকে ক্ষমতা দেওয়া হলো না। ১ মার্চ ইয়াহিয়া খান জাতীয় সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা করলেন। আমরা তখন আমরা অর্গানাইজার ছিলাম, স্টেডিয়ামে খেলা দেখতেছিলাম। আমরা সাথে সাথে খেলা ভঙ্গ করে দিলাম, ভেঙে দিয়ে রাস্তায় নেমে আসলাম। বারুদ যেমন জ্বলে ওঠে, ঠিক তেমনি মানুষ মনে হলো জ্বলে উঠলো। বঙ্গবন্ধুর স্নেহভাজনও ছিলেন তিনি। উনি কতগুলি কথা বলেছিলেন রাজনীতিতে, উনি কত উদার ছিল। দেখ, যদি তুমি কোনো লোককে তোর পক্ষে না আনতে পারো, তাকে যদি নিরপেক্ষ করতে পারো, সেটাও তোর লাভ। আরেকটা কথা বলছে, দেখ তোরকে বলি, চেয়ারের পিছে কখনো দৌড়াবি না। চেয়ার যখন তোর পিছনে না দৌড়াবে ততক্ষণ চেয়ার পাবি না। ২৪শে মার্চ রাতে বঙ্গবন্ধুর সাথে দেখা হয়েছিল মুজাফফর হোসেন পল্টুর। বঙ্গবন্ধুর নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি চলছিল পূর্ণ আন্দোলনের। ২৫শে মার্চের কাল রাতে পাকিস্তানিরা ঝাঁপিয়ে পড়ে নিরীহ বাঙালির ওপর। সেই রাতে মুজাফফর হোসেন পল্টুরা ব্যারিকেড দেন রাস্তায়। যুদ্ধ শুরুর পর অনেকেই যুদ্ধে যেতে চাইতেন, কিন্তু পথ খুঁজে পেতেন না। মুজাফফর হোসেন পল্টু তখন সংগঠিত করতেন সাধারণ মানুষকে। মুজাফফর হোসেন পল্টু মুক্তিযুদ্ধের পরেও বঙ্গবন্ধুর নির্দেশনা অনুযায়ী দেশ করতে নিজ জায়গা থেকে নানাভাবে কাজ করেছেন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সকাল 10টার সংবাদ। ব্রিটিশ রাজ পরিবারের বর্ণবাদী আচরণ নিয়ে মেগান মার্কেল ও প্রিন্স হ্যারির বক্তব্যের দুদিন পর প্রতিক্রিয়া জানালো বাকিংহাম প্যালেস। বলা হয়েছে, মেগানের অভিযোগকে গুরুত্বের সাথেই খতিয়ে দেখবে রাজপরিবার। এদিকে আইনের কারণে হ্যারি মেগানের পুত্র প্রিন্স হতে পারত না বলে জানিয়েছেন ব্রিটিশ রাজকীয় উপাধি বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট। ব্রিটিশ রাজবধূ মেগান মার্কেলের বিস্ফোরক বক্তব্যের পরই আলোচনা সমালোচনার ঝড়। ইংল্যান্ডের রাজপরিবারে বর্ণবাদের এমন করুণ চিত্র সিংহভাগ মানুষের কাছেই অপ্রত্যাশিত। মেগানের এই মন্তব্যের পর রাজপরিবার থেকে কেমন প্রতিক্রিয়া আসে তা দেখতে মুখিয়ে ছিল বিশ্ববাসী। অবশেষে এই ইস্যুতে মুখ খুলল বাকিংহাম প্যালেস। মেগান হ্যারির সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জরুরি বৈঠক হয় রাজপরিবারে। এরপরই এক বিবৃতিতে বলা হয়, বর্ণবাদ নিয়ে মেগানের অভিযোগ গুরুতর। এ নিয়ে উদ্বিগ্ন রাজপরিবার। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে পারিবারিকভাবেই মিটিয়ে ফেলতে চান রানী এলিজাবেথ। সবসময়ই রাজপরিবারের ভালোবাসা নিয়ে থাকবে হ্যারি, মেগান ও তাদের ছেলে আর্চি, এমনটাই বলা হয় বিবৃতিতে। তবে গায়ের রং নয়, বরং একটি আইনের জন্যই হ্যারি পুত্র আর্চি একজন যুবরাজ হতে পারত না বলেই জানালেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সংবিধান বিশেষজ্ঞ বব ম্যারিস। 1917 সালে রাজা পঞ্চম জর্জ প্রিন্স ও প্রিন্সেসের উপাধি সীমিত করার জন্য একটি আইন করেছিলেন। সেখানে বলা হয়, বড় ভাই জীবিত থাকাকালীন তার সন্তান ছাড়া ছোট ভাইয়ের সন্তান প্রিন্সের উপাধি পাবেন না। ফলে প্রিন্স উইলিয়ামের 3 সন্তান ছাড়া রানীর অন্য গ্রেট গ্র্যান্ড চিলড্রেনরা যুবরাজ বা যুবরানী হতে পারবেন না। চলমান সংকট নিরসনে ভবিষ্যতে কি পদক্ষেপ নেয় ব্রিটিশ রাজপরিবার, সেদিকেই এখন সবার নজর।
নিবির আমিন, নিউজ 24। সময় হলো আরও একটি বিরতির, সঙ্গেই থাকুন। সকাল 10টা সংবাদে আবারও স্বাগত। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। গেল কয়েক বছর ধরে সাইবার যুদ্ধে অনেকটা স্থান দখল করেছে চীন। তবে মাইক্রোসফট সংস্থা এই বড় দেশটির বিরুদ্ধে অভিযোগ এনেছে। মাইক্রোসফটের অভিযোগ, চীনের সঙ্গে সংযুক্ত হ্যাকারদের একটি দল তাদের জনপ্রিয় ইমেল সেবা হ্যাক করেছে। একটি ব্লগ পোস্টে কোম্পানিটি বলেছে, তাদের সফটওয়্যারের 4টি দুর্বলতা হ্যাকারদের মাইক্রোসফট এক্সচেঞ্জের সার্ভারে প্রবেশের অনুমতি দেয়। ফলে তারা ইমেল অ্যাকাউন্টে প্রবেশাধিকার পায়। দীর্ঘমেয়াদী প্রবেশাধিকারের জন্য তারা অতিরিক্ত ম্যালওয়্যার স্থাপন করেছে। খেলার খবর। 2 সপ্তাহের কোয়ারেন্টাইন ও 4টি করোনা টেস্ট নেগেটিভ হওয়ার পর অবশেষে নিউজিল্যান্ডে পুরো দল এক হতে যাচ্ছে। আজ ক্রাইস্টচার্চ থেকে কুইন্সটাউন যাত্রা করবে টিম বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ম্যাচের ভেন্যু কুইন্সটাউনে পুরো দল একসাথে অনুশীলন করবে। করোনা মহামারীর কারণে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকায় কিউ স্পিন বোলিং কোচ ভ্যাট্টোরিকে পায়নি বাংলাদেশ। অবশেষে অপেক্ষা ফোরাচ্ছে। বাংলাদেশ দলে ফিরছেন এই স্পিন কোচ। এখন এই পর্যন্তই, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।